প্রিয়া দেবীর বড় বৌমা রীতিকা এমনিতেই সর্বগুণ সম্পন্ন। সুমিত এবং রীতিকার বিয়ে আজ 7 বছর হয়ে গেছে এবং তাদের একটি 6 বছরের মেয়েও আছে, যার নাম রিঙ্কু। এত বছর ধরে রীতিকা তার পরিবারকে একা হাতেই সামলাচ্ছিল, কিন্তু আজ তার পরিবারে তার ছোট যা রূপা নতুন বউ হয়ে এসেছে। এমনিতে রীতিকা শান্ত স্বভাবের মেয়ে ছিল, কিন্তু তার সামনে কেউ অন্য কারো সুনাম করুক এটা তার খুব একটা পছন্দ হতো না। ছোট যা আসার পর তাদের পরিবারে কি হয় আসুন দেখে নি। বড় বৌমা, দেখো, আজ থেকে তোমার কাজে সাহায্যের জন্য তোমার ছোট যাওয়া এসে গেছে, তাই তুমি একটু আরাম করো। এবার থেকে অত চাপ নিয়ে আর কাজ করতে হবে না। কেন মা, আমি এই বাড়ির দায়িত্ব কি ভালোভাবে পালন করতে পারিনি যে আপনি এভাবে বলছেন? আরে না না, তুমি তো খুব ভালো করেই দায়িত্ব পালন করো। তোমার ছোট যা এসে গেছে, এবার দুজনে মিলেমিশে আরো সুন্দর করে সবকিছু করবে। মা, আমার মনে হয় না রূপা এসব দায়িত্ব নিতে পারবে। ও আজকালকার মেয়ে, ওর কাছে এইসব অনেক বড় ঝামেলার ব্যাপার। ওকে এখন ফ্রি ভাবে থাকতে দিন। ওর যেদিন ইচ্ছা হবে তারপর থেকেই সংসারের দায়িত্ব নেবে। না না দিদি, নিজে সংসার সামলাবো, এতে ঝামেলার কি আছে? তাছাড়া আমি আজকালকার মেয়ে হলেও বাড়ি সামলানো, রান্না বান্না করা এইসব আমার খুব ভালো লাগে। বাড়িতে থাকাকালীন আমি মাকে কিছুই করতে দিতাম না, সবকিছু আমি নিজেই করতাম। দেখলে তো বৌমা, আমি যেমন তোমাকে বেছে বেছে এনেছিলাম, তেমনি আমার ছোট বৌমাকেও অনেক বেছে বেছে এনেছি। একেবারে খাঁটি সোনা। মা, সোনা নাকি রূপো সেটা তো পরে বোঝা যাবে। এখন চলুন সবাই মিলে খেয়ে নিন। আমি খাবার টেবিলে খাবার সাজিয়ে রেখেছি। মা, আজকে আমিও সবার জন্য পায়েস রান্না করেছি। কাল রাতে আপনার ছেলে বলছিল আপনি নাকি পায়েস খেতে খুব ভালোবাসেন। আরে হ্যাঁ হ্যাঁ, পায়েস তো আমার খুব পছন্দের খাবার। তাছাড়া কদিন ধরে আমার পায়েস খেতে খুব মন করছিল। ভালোই হয়েছে তুমি বানিয়েছো। এটা কি ধরনের কথা মা? আপনার পায়েস খেতে মন যাচ্ছিল, আপনি কই আমাকে আগে বলেননি তো? আমাকে বললে আমি আপনাকে কবে পায়েস করে খাইয়ে দিতাম। আরে বাবা, তুমি তো এমনিতেই বাড়ির সমস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো, তারপর তোমার সাথে এসব ঝামেলা করতে আমার আর ভালো লাগে না। ছোট বৌমা বানিয়েছে, তাতে কি আছে? দিদি, তাছাড়া আজকে তো আমার প্রথম রান্না, আমাকে তো কিছু না কিছু করতেই হতো, তাই ভাবলাম পায়েসটাই বানিয়ে দিই। এরপর রূপা এবং সবাই খাবার টেবিলে খেতে যায়। খাবার দাবার পর সবাই পায়েস খায়। পায়েস খাবার পর প্রত্যেকেই রূপার পায়েসের সুনাম করতে থাকে। আরে বাহ রূপা, একেবারে অসাধারণ পায়েস করেছো। বাহ, পায়েসটা তো খুব সুস্বাদু হয়েছে ছোট বৌমা। আমি তো একেবারে অবাক হয়ে যাচ্ছি, এত ভালো পায়েস কি কেউ বাড়িতে তৈরি করতে পারে? আমি তো এতদিন ভাবতাম বড় বৌমার হাতের পায়েসই সর্বশ্রেষ্ঠ, কিন্তু তুমি তো বড় বৌমাকেও হার মানিয়ে দিলে। হ্যাঁ কাকিমা, তোমার হাতের পায়েসটা কিন্তু খুব টেস্টি হয়েছে। আমাকে আরেকটু দাও না। এই যে রিঙ্কু, এই নাও, তুমি বেশি করে খাও। রীতিকা এইসব কথা শুনে মনে মনে হিংসায় জ্বলতে থাকে। তার ছোট জায়ের সুনাম তার একেবারেই ভালো লাগছিল না। সে বলে, রিঙ্কু, শুধু শুধু এত মিষ্টি জিনিস খেও না তো। তোমার না কালকে দাঁতের ব্যথা করছিল? কিন্তু মা, তুমি তো বললে কালকে আইসক্রিম খাওয়ার জন্য দাঁতে ব্যথা করছিল। পায়েস খেলে কি দাঁতে ব্যথা করে নাকি? মিষ্টি জিনিস খেলেই দাঁতের ক্ষতি হয়, এটা জানো না তুমি? রূপা, প্লিজ তুমি ওকে দিও না। আরে বাবা, বৌমা পায়েসই তো খাচ্ছে, খেতে দাও না। তুমিও খেয়ে দেখো কত সুন্দর হয়েছে। ছোট বৌমা, আজ থেকে পায়েস রান্নাতে বড় বৌমার ছুটি। এবার থেকে পায়েসটা কিন্তু তুমিই রান্না করবে, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আপনি যেমন বলবেন তেমনই হবে। প্রথম দিন ছোট জায়ের এত সুনাম রীতিকার মনে কাঁটার মতন ফুটতে থাকে। পরদিন সকালবেলা রূপা 5টায় ঘুম থেকে উঠে পড়ে এবং বাড়ির সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে। তারপর সে তার শাশুড়ির জন্য চা করে নিয়ে যায় আর বলে, মা, এই নিন, আমি আপনার জন্য আদা দিয়ে গরম গরম চা করে এনেছি, আপনি খেয়ে নিন। চা? কেন মা, আপনি কি সকালে চা খান না? আসলে বাড়িতে মা বাবা সকালে চা খাওয়ার অভ্যেস তো, তাই আমি প্রত্যেকদিন সকালে উঠে মায়ের জন্য চা করতাম, বাবাও খেত, তাই ভাবলাম হয়তো আপনারও অভ্যেস আছে। আপনার যদি না ভালো লাগে তাহলে রেখে দিন, আমি একটু পরে আবার করে দেব। আরে না না, চা খাওয়ার অভ্যেস তো আমারও ছিল, কিন্তু বড় বৌমা আসার পর থেকে চা জল খাবার সব একসঙ্গেই দেয়। আমি নিজেও করে নিতে পারতাম, কিন্তু আমি কোনো কাজ করি সেটা বড় বৌমার পছন্দ হয় না, তাই একসঙ্গেই চা খাই। আচ্ছা ঠিক আছে মা, এবার থেকে আমি আপনাকে প্রত্যেকদিন সকালে চা করে দেব। আমারটাও আমি করে এনেছি, চলুন একসঙ্গে বসে চা খাই আর গল্প করি। এভাবেই দুই শাশুড়ি বৌমা চা খেতে খেতে গল্প করে। কিছুক্ষণ পর রীতিকা ঘুম থেকে ওঠে এবং শাশুড়ির ঘর থেকে হাসির শব্দ পেয়ে সেখানে এসে বলে,
আরে রূপা, তুমি এখানে? মা, আপনি এত সকাল সকাল চা খাচ্ছেন যে? হ্যাঁ বৌমা, ছোট বৌমা সকাল সকাল আদা দিয়ে চা করে এনেছে। খেয়ে দিয়ে তো আমার মনটা একেবারে তাজা হয়ে গেল, তাই ওকে ছোটবেলার গল্পগুলো শোনাচ্ছিলাম। বৌমা তো হেসেই অস্থির। মা, আপনি সকালে চা খাবেন আমাকে বললেই তো পারতেন, আমি উঠে চা করে দিতাম। না না বৌমা, ঠিক আছে, সকালবেলা চাটা আজ থেকে ছোট বৌমাই করবে। ওর হাতের এই আদা চাটা দারুণ খেতে হয়েছে। আচ্ছা, তাই নাকি? রূপা তো দেখছি সব খাবারই একেবারে দারুণ রান্না করছে। যাই হোক, আমি রান্নাঘরে যাচ্ছি, আপনার কিছু প্রয়োজন হলে আমাকে ডেকে নেবেন। এই বলে ঋতিকা একটু রাগ রাগ ভাব নিয়ে রান্নাঘরে চলে যায়। রাতে শোয়ার সময় ঋতিকা তার ফোনে 4টের অ্যালার্ম দেয় এবং রিঙ্কুকে বলে, এই চুপচাপ ঘুমাও, একেবারে বিরক্ত করবে না, আমাকে 4টের সময় উঠতে হবে। দাঁড়াও, অ্যালার্মটা সেট করে দিই। মা, তুমি 4টের অ্যালার্ম দিচ্ছ কেন? তুমি তো রোজ 6:30টায় ওঠো। 6:30টায় উঠি তো কি হয়েছে? কাল থেকে 4টেই উঠবো, আমার কাজ আছে। আর তোমাকে কি আমাকে সবকিছু বলতে হবে নাকি? তুমি এভাবে বকছো কেন আমাকে? আমি কি করলাম? চুপচাপ ঘুমা, আর একটাও প্রশ্ন করবি না তুই। এবার আমিও দেখবো মায়ের ছোট বৌমা কি করে মাকে সকালে প্রথম চাটা করে দেয়। তার থেকে আগে আমি ঘুম থেকে উঠে মাকে চা খাইয়ে দেব। পরের দিন সকালে 4টের অ্যালার্ম বাজলেই ঋতিকা ঘুম থেকে উঠে পড়ে। এরপর সে ঘরদোর পরিষ্কার করে এবং রান্নাঘরে গিয়ে চা তৈরি করে। যখনই 5টা বাজে, সে চা নিয়ে তার শাশুড়ির ঘরে যায় এবং দেখে শাশুড়ি ঘুমিয়ে আছেন এবং মনে মনে বলে, আরে মা তো ঘুমিয়ে আছে, আমি যদি মাকে এখন চা দিয়ে চলে যাই, মা তো বুঝতেও পারবে না যে আমি উঠে সবকিছু করেছি। এক কাজ করি, মাকে ঘুম থেকে তুলে চাটা খাওয়াই। মা, মা উঠে পড়ুন, দেখুন আমি আপনার জন্য গরম গরম চা এনেছি। আরে বাবা, এত ভোরবেলা তুমি কি করতে চা এনেছো বৌমা? আমি তো একটু পরে উঠবো। না মা, ততক্ষণে চা ঠান্ডা হয়ে যাবে, আপনি ঘুম থেকে উঠুন আর চাটা খেয়ে নিন। আমি এখনো ব্রাশ করিনি আর চা খেয়ে নেবো। মা প্লিজ, কোনো বাহানা করলে হবে না, উঠুন না। এই বলে ঋতিকা জোর করে তার শাশুড়িকে ঘুম থেকে তোলে এবং জোর করে চা খাওয়ায়। চা খাওয়ানো হয়ে গেলে ঋতিকা বলে, এই তো হয়ে গেল, দেখুন তো 2 মিনিটের কাজ, এবার আপনি যা ইচ্ছে করুন। এই বলে ঋতিকা কাপ নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়া দেবী বিরক্ত মুখে বলেন, বড় বৌমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? ও এরকম করছে কেন? কেউ এভাবে ঘুম থেকে তুলে চা খাওয়ায়? বাপরে বাপ, এ কি ধরনের মেয়ে রে বাবা, এতদিনে তো আমি কিছুই বুঝতে পারিনি। দুপুরবেলার কথা, রূপা তার শাশুড়ির মাথায় তেল মালিশ করে দিচ্ছিল। দেখলেন তো মা, আমি বললাম না, এই তেল মালিশ করে দিলেই আপনার মাথা ব্যথাটা কমে যাবে, আপনাকে মাথা ব্যথার ওষুধ খেতেই হবে না। তুমি ঠিকই বলেছিলে বৌমা, তোমার এই তেল মালিশ কাজে দিয়েছে, মাথা ব্যথাটা একেবারে ভালো হয়ে গেছে, এখন তো মাথাটা অনেকটা হালকা লাগছে। আমি তো জানতাম এরকমই হবে, মায়ের যখনই মাথা ব্যথা করে আমি এভাবেই মালিশ করে দিই। এমন সময় ঋতিকা এসে বলে, রূপা তুমি মায়ের মাথায় কি করছো? কি হয়েছে মা আপনার? আরে বাবা, কিছুই করিনি, আসলে মায়ের মাথা ব্যথা করছিল তো তাই একটু মালিশ করে দিচ্ছিলাম। কি মা, আপনার মাথা ব্যথা করছিল আর আপনি আমাকে কিছুই বলেননি? আমার কাছে তো ওষুধ ছিল, আমায় বললেই তো আমি ওষুধ দিতাম। আমি তো ওষুধ খেতেই যাচ্ছিলাম বড় বৌমা, শুধু শুধু এসব ওষুধ খাচ্ছেন কেন? আমি একটুতেই আপনার মাথা ব্যথা ঠিক করে দেব, এই বলে বৌমা মালিশ করে দিল। আর দেখো সত্যি সত্যি ব্যথাটা কমে গেছে, আমি এবার একটু ঘুমাতে যাচ্ছি। প্রিয়া দেবী চলে যাবার পর ঋতিকা তার ছোট জায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং মনে মনে বলে, খুব এসব আদিক্ষেতা দেখিয়ে মাকে নিজের হাতে করে নেওয়া, কিন্তু আমি তো এসব হতে দেব না। তুমি যেমন বুনো ওল, আমি তেমন বাঘার তেঁতুল। দাঁড়াও, এবার আমি মায়ের সেবা করব। পরের দিন ঋতিকা বাটিতে তেল গরম করে নিয়ে আসে এবং দেখে প্রিয়া দেবী চোখ বন্ধ করে সোফার উপরে ঘুমাচ্ছেন। এই সুযোগে ঋতিকা কাছে আসে এবং পিছন দিক থেকে তেলের বাটি নিয়ে মাথায় তেল ঢালে, তারপর মালিশ শুরু করে। এতে করে প্রিয়া দেবী চমকে উঠে বলেন, আরে আরে, কে 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 আমার মাথায় হাত দিচ্ছে? মা, আমি আপনার বড় বৌমা, আমি আপনার মাথায় তেল মালিশ করছি, একটু চুপ করে বসুন না। তুমি মাথায় তেল মালিশ করছো কেন? দাঁড়াও, মাথায় হাত দিও না। একদম চুপ করে বসুন তো, কোনো কথা বলবেন না। দেখুন না আমি কত সুন্দর মালিশ করি, আপনার একেবারে ঘুম ধরিয়ে দেব, একদম কথা বলবেন না আর একদম নড়বেন না। এভাবে ঋতিকা জোর করে তার শাশুড়িকে তেল মালিশ করতে থাকে। শাশুড়ি আপত্তি করলেও সে তার কোনো কথাই শোনে না। কিছুক্ষণ পর রূপা সেখানে আসে আর বলে,
আরে আরে দিদি, তুমি কি করছো? কি করছি মানে? দেখতে পাচ্ছ না নাকি মায়ের মাথায় তেল মালিশ করছি? এখন তুমি আমাকে বিরক্ত করো না তো, যাও এখান থেকে। দিদি, আমি তো এই কিছুক্ষণ আগেই মায়ের মাথায় কলপ করে গেছি, মাথায় কালি ভর্তি, আর তুমি তাতে তেল মালিশ করছো? কি কালি ভর্তি? তুমি কলপ করে দিয়ে গেছো? আরে হ্যাঁ মা, আপনি দিদিকে কিছু বলেননি? আমি আর কি বলবো, ও আমাকে কিছু বলার সুযোগ দিয়েছে। দেখো না, আমার গোটা কপাল মুখ কালিতে ভরে গেছে, কি অবস্থাটা করলো দেখো একবার। এই বলে প্রিয়া দেবী রাগে গজগজ করতে থাকেন। ঋতিকারও আর কিছু বলার থাকে না, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন ভোরবেলা ঋতিকা ঘুম থেকে ওঠে এবং রূপার ঘরের দরজার কাছে যায় এবং মনে মনে বলে, খুব প্রত্যেকদিন ভোর ভোর উঠে সাবিত্রীর সাজা হচ্ছে না, আজ কি করে উঠবে আমিও দেখাবো। দরজা লক করার পর ঋতিকা সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়া দেবী আড়াল থেকে সবকিছু দেখে এবং শুনে নেন, কিন্তু তিনি কিছুই বলেন না। ঋতিকা তার শাশুড়ির জন্য চা করে নিয়ে গেলে প্রিয়া দেবী বলেন, বড় বৌমা, ছোট বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি কেন বলো তো? ও তো রোজ এই সময় উঠে আমাকে চা করে দেয়। মা, আপনার ছোট বৌমার কথা আর বলবেন না, ওইসব না নাটক। দুদিন না সবাই ওরকম ভোরবেলা ঘুম থেকে উঠে দেখায়, আর দেখায় আমি যেন কত দায়িত্ববান। তারপর না আসল রূপটা বেরিয়ে যায়। আপনার ফোনটা কই দিন তো দেখি, একটু নিউজ আপডেট দেখবো। আমার ফোনের রিচার্জটা না শেষ হয়ে গেছে। ঋতিকা ফোন নিয়ে ঘাঁটতে থাকে। এদিকে প্রিয়া দেবী বলেন, কিন্তু আমি যতদূর জানি ছোট বৌমা তো এরকম করে না, মনে হয় ও শরীর খারাপ করেছে। না মা, শরীর খারাপ কেন করবে, শুয়ে আছে তো। দাঁড়াও, আমি একবার গিয়ে দেখে আসি। ঋতিকা প্রিয়া দেবীকে বাধা দেয়, কিন্তু তিনি তার বারণ শোনে না এবং দরজার কাছে গিয়ে বলেন, আরে দরজা কে লাগিয়ে দিয়ে চলে গেছে বাইরে থেকে? দাঁড়াও, আমি দরজাটা খুলি। দরজা খোলার পর রূপা বাইরে বেরিয়ে আসে এবং বলে, বাবা, দরজাটাকে কে বাইরে থেকে লক করেছিল কে জানে? আমি কখন থেকে আওয়াজ দিচ্ছি, কেউ দরজা খুলছে না। মা, আপনার ফোনটা কোথায়? আমি তো কতবার কল করলাম। দিদি, আমি তোমাকেও কল করেছি, তোমরা ফোন তোলোনি কেন আমার? কথা ঘোরানোর জন্য ঋতিকা বলে, আরে আরে, আমার ফোন তো আমার কাছেই ছিল না, আর আমি নিউজ দেখার জন্য মায়ের কাছ থেকে ফোনটা নিয়েছিলাম, কিন্তু তুমি তো কই ফোন করনি। আর আমার মনে হয় রিঙ্কু বাইরে থেকে লক করে দিয়ে চলে গেছে, ও তো মাঝে মাঝেই এরকম করে থাকে। বড় বৌমা, রিঙ্কু এখনো ঘুম থেকেই ওঠেনি, তুমি শুধু শুধু রিঙ্কুর নামে কেন দোষ দিচ্ছ বলো তো? আসল সত্যি কথাটা বলতে কি তোমার কষ্ট হচ্ছে নাকি? মা, মানে মানে কি বলতে চাইছেন আপনি? আসল সত্যি মানে? আসল সত্যি মানে আমি সবকিছু দেখে নিয়েছি। তুমি এসে ছোট বৌমার ঘরে দরজা লাগিয়েছো, আর তার সাথে যে কথাগুলো বলছিলে সেগুলোও আমি শুনেছি। এবার বলো কেন এরকম করেছো? এভাবেই হাতে নাতে ধরা পড়ে যাওয়ার পর ঋতিকার আর কিছুই বলার থাকে না, সে তার নিজের দোষ স্বীকার করে নেয়। আমায় ক্ষমা করে দিন মা, আসলে যেদিন থেকে রূপাই বাড়িতে এসেছে সবাই ও সুনাম করছে, আমার সঙ্গে ওর তুলনা করছে, আর আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি এইসব কাজ করেছি। ছি ছি বৌমা, তুমি এই বাড়ির বড় বউ, আমি তোমাকে বাড়ির সমস্ত দায়িত্ব দিয়েছিলাম। তুমি বড় হয়ে ছোট যাকে নিজের বোনের মতো তৈরি করবে আর একসাথে মিলেমিশে থাকবে, এটাই আমার ইচ্ছা ছিল। আর তুমি এখানে কম্পিটিশনে নেমে পড়েছো। নতুন বৌমা বাড়িতে এলে সবাই দু একটা তার প্রশংসা করবে, আর এটা হওয়াটাই তো স্বাভাবিক। এটাকে তুমি এত খারাপ ভাবে নেবে তা তো আমি জানতাম না। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দিন, আমি আর এভাবে কখনো হিংসা করব না। আমাকে আরেকটা সুযোগ দিন মা, দেখবেন আমি সবকিছু ঠিক করে দেব। ঋতিকা এভাবে ক্ষমা চায় এবং তার ছোট জায়ের কাছেও সে ভুল স্বীকার করে। সবাই তাকে ক্ষমা করে দেয় এবং ঋতিকাও ধীরে ধীরে পাল্টে যায়। এরপর থেকে ঋতিকা তার ছোট জাকে সঙ্গে নিয়ে আনন্দে এবং সুখে শান্তিতে সংসার করতে থাকে। আরে ভবানী, তুমি এত ব্যস্ত হইও না। একই তো এত গরম পড়েছে, তার উপরে এত দৌড়ঝাঁপ করলে তোমারই এখন শরীর খারাপ হয়ে যাবে, বুঝেছো? আরে তা বললে হয় নাকি? আমার ছেলে বিদেশ থেকে আসছে বলে কথা। ছেলে আমার বিদেশে কি নাই কি খেয়ে থাকতো, তা এখন ঘরে আসছে, আমি ভালো মন্দ করে খাওয়াবো না? সে না হয় ঠিক আছে, কিন্তু নিজের দিকেও এখন খেয়াল রাখতে হবে। এখন তুমি এরকম করতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে তোমার ছেলেকে কে দেখাশোনা করবে শুনি? ও আমার কিছুই হবে না, তুমি চিন্তা করো না। আর এসব তো আমার অভ্যেস আছে। ছেলে আসার খুশির খবরে আমি আরো চাঙ্গা হয়ে গিয়েছি। তা বেশ ভালো, ঠিক আছে, তাহলে তুমি রান্না বান্না করো, আমি ওই দিকটা একটু দেখে আসছি। কিন্তু বেলা 12টা বেজে গেল,
রাহুল এখনো এলো না কেন বলো তো? কখন থেকে ওর অপেক্ষা করছি। আরে গিন্নি, তুমি বারবার দরজার দিকে তাকালে তো আর এরোপ্লেন এসে আমাদের বাড়িতে নামবে না, তাই না? তা তুমি এত অস্থির হইও না, কিছুক্ষণ পর আমাদের ছেলে ঠিকই বাড়িতে চলে আসবে। আরও আমাদের বাড়ির রাস্তা ভালোভাবেই জানে, বুঝেছো? রামপাল বাবু এভাবেই ভবানী দেবীকে বললে ভবানী দেবী তখন কিছুটা হলেও স্বস্তি পায়। আসলে আজ রামপাল বাবু ও ভবানী দেবীর এক ছেলে রাহুল বিদেশ থেকে বাড়ি ফিরছিল। আসলে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। রামপাল বাবু একজন কৃষক ছিলেন। রামপাল বাবু তার স্ত্রী ভবানী দেবী এবং এক ছেলে রাহুলকে নিয়ে সন্তোষপুর নামক গ্রামে বাস করতেন। রাহুল পড়াশোনায় খুবই মেধাবী হওয়ায় তাকে বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। এভাবেই কিছুক্ষণ সময় কেটে যায়। এরপর দরজার বাইরে থেকে রাহুল বলে, মা, বাবা, তোমরা কোথায়? দেখো আমি বাড়ি চলে এসেছি। এই যে মা, তুমি কোথায় গেলে? আরে বাবা রাহুল, তুই চলে এসেছিস বাবা? আমি কখন থেকে তোর অপেক্ষা করছি। এভাবেই বলতে বলতে ভবানী দেবী দরজার কাছে যায়। সঙ্গে রামপাল বাবুও ছিলেন। এরপর ভবানী দেবী রাহুলের সঙ্গে একটি বিদেশি মেয়েকে দেখে বলে, বাবা রাহুল, তোর সাথে এই মেম সাহেবটা কে রে? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। তোর সঙ্গে পড়াশোনা করে নাকি? হ্যাঁ মা, আমরা একই সঙ্গে পড়াশোনা করতাম, কিন্তু এখন এ আমার বান্ধবী নয়, এ এখন আমার স্ত্রী। এর নাম আরকিরা, আমি একে বিদেশেই বিয়ে করেছি। রাহুলের মুখে বিয়ের কথাটা শোনা মাত্রই রামপাল বাবু একটু ক্ষিপ্ত হয়ে যান। তখন তিনি বলেন, কি বিয়ে করে নিয়েছিস মানে? ও আচ্ছা, তাহলে তোকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম আর তুই গিয়ে এইসব কাণ্ড ঘটিয়েছিস। এখন তো দেখছি তোকে বিদেশে পড়তে পাঠানোটাই আমার অপরাধ হয়েছে। আহ, তুমি এত রেগে যাচ্ছ কেন? ছেলে আমাদের বিয়েই তো করে নিয়ে এসেছে, না মেয়েকে ভাগিয়ে নিয়ে এসেছে। ছাড়ো, যা হয় ভালোর জন্যই হয়। বৌমা, তুমি ভিতরে এসো। এই বলে ভবানী দেবী তার ছেলে বৌমাকে ভিতরে আসার জন্য অনুমতি দেয়। আসলে ভবানী দেবী খুবই সহজ সরল মনের মানুষ ছিলেন, তাই ছেলের বিদেশে বিয়ে করা নিয়ে কোনোই আপত্তি করে না। এরপর ভবানী দেবী তার ছেলে বৌমাকে নিজের সাধ্যমতো তৈরি করা খাবার খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ করে রাহুল তখন চলে যায়। সেখানে আকিরা এবং ভবানী দেবী ছিল। তখন আকিরা বলে, ওহ মাম্মাজি, এখানে প্রচণ্ড গরম। আপনাদের কি এসি নাই? আপনারা এত ক্ষিপ্তে কেন? এসিটা চালান, এখন গরমে আমার প্রাণ চলে যাচ্ছে। বৌমা, তোমার শ্বশুর শাশুড়ি অতটা ধনী নয় যে ঘরেতে এসি ফ্রিজ লাগাতে পারবে। তবে হ্যাঁ, এই মাটির ঘরে যা ঠান্ডা, বড় বড় এসিকে হার মানিয়ে দেবে। ওহ মাম্মাজি, যত সব মিডল ক্লাসের মতো কথাবার্তা বলেন। এসির সঙ্গে মাটির ঘরের কোনোই তুলনা হয় না, ওকে? আপনারা দারিদ্র, তাই আপনাদের কাছে এই মাটির বাড়িটা এসির মতোই লাগছে। আরে বৌমা, তুমি চিন্তা করো না। রাহুল এখন বিদেশ থেকে পড়াশোনা শিখে এসেছে। দেখবে কিছুদিনের মধ্যে ও একটা ভালো চাকরি পেয়ে যাবে। মাম্মাজি, ততদিন কি আমি এই গরমে কাটাবো? নো ওয়ে, আমি এখন টিপিক্যাল মিডল ক্লাসের মতো লাইফ স্পেন্ড করতে পারবো না। আকিরা এভাবে বললে ভবানী দেবীরও কিছু করার থাকে না। তখন তিনি এক প্রকার দুঃখ পেয়ে চুপ করে যান। এভাবেই সেদিনটা কেটে যায়। আসলে আকিরা বিদেশি মেয়ে হওয়ায় একটু অহংকারী প্রকৃতির মানুষ ছিল। সে বেশিক্ষণ তার আসল রূপ লুকিয়ে রাখতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই সে তার প্রকৃত রূপে ফিরে আসে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে রামপাল বাবু ক্ষেতের কাজে চলে যায়। এদিকে রাহুল গ্রাম থেকে একটু দূরে একটা শহরে একটা ভালো চাকরিও পেয়ে যায়। এরপর বাড়িতে শাশুড়ি এবং বৌমা একাই ছিল। ভবানী দেবী তখন বাইরে কাঠের উনুনে খাবার বানাচ্ছিলেন, যার ফলে অনেক ধোঁয়া হচ্ছিল এবং সেই ধোঁয়া আকিরার ঘরের মধ্যেও ছড়িয়ে গিয়েছিল। তখন ওহ গড, ঘরের মধ্যে এত ধোঁয়া কোথা থেকে আসছে? আমি বরং একবার বাইরে গিয়ে দেখি। এই বলে আকিরা বাইরে বের হয়। এরপর সে দেখে তার শাশুড়ি মা কাঠের উনুনে ধোঁয়া ছড়িয়ে রান্না করছে। এরপর সে এক মগ জল নিয়ে উনুনের উপরে ঢেলে দেয়। তাকে এরকম করতে দেখে ভবানী দেবী বলেন, বৌমা, তুমি কি করলে?
তুমি উনুনের উপর জল ঢেলে দিলে? তুমি জানো আমি কত কষ্ট করে জঙ্গল থেকে একটা একটা কাঠ সংগ্রহ করে এনে এই গরমের মধ্যে রান্না করছি। আমি অত কিছু জানি না। এখন এই ধোঁয়াতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আর এখন আমি ঘুমাচ্ছি। যতক্ষণ না আমার ঘুম কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি এই ধোঁয়া দিবেন না। কিন্তু বৌমা, তাহলে আমি রান্না করব কি করে? তোমার বাবা এক্ষুনি ক্ষেত থেকে আসবেন, ওনাকে আমি কি খেতে দেব? আই ডোন্ট নো। আমি শুধু এটা জানি এখন আমার ঘুম কমপ্লিট হয় নাই। সো ইউ ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? আকিরা এভাবে বললে ভবানী দেবী তখন চুপ হয়ে যায়। এরপর আকিরা সেখান থেকে চলে যায়। ভবানী দেবী এক প্রকার তার বৌমার ভয়েই বৌমার ঘুম কমপ্লিট হওয়ার অপেক্ষায় থাকে। এভাবেই কিছুক্ষণ সময় কেটে যায়। এরপর হঠাৎই কারেন্ট চলে যাওয়ায় ফ্যান অফ হয়ে গেলে আকিরা চেঁচিয়ে বলে, মাম্মি জি, কাম হিয়ার। একেই তো গরম, তার উপরে আবার লোডশেডিং হয়ে গিয়েছে। এই নিন, এই হাত পাখাটা দিয়ে আমাকে হাওয়া করুন। যতক্ষণ না কারেন্ট আসছে ততক্ষণ আপনি আমাকে হাওয়া করতে থাকবেন। আকিরা এভাবে বললে বেচারি ভবানী দেবীর কিছুই করার থাকে না। এরপর সে নিজে গরম সহ্য করে বিদেশি বৌমাকে হাত পাখা দিয়ে অনবরত হাওয়া করতে থাকে। কারণ গরমেতে কারেন্ট চলে যাওয়াটা এটা গ্রামের একটা কমন ব্যাপার ছিল। এভাবেই হাওয়া করতে করতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। ঘন্টার পর ঘন্টা হাত পাখা দিয়ে হাওয়া করার ফলে ভবানী দেবীর হাত ব্যথা হয়ে যায় এবং সে কিছুক্ষণের জন্য হাওয়া থামিয়ে দেয়। তখন আকিরা ঘুম থেকে উঠে বলে, হ্যাঁ ইউ লেজি বুড়ি, কাকে বলে তুমি হাওয়া বন্ধ করেছো? আমি বলেছিলাম না যতক্ষণ না কারেন্ট আসে ততক্ষণ আমাকে হাওয়া করতে। আসলে বৌমা, আমার হাতের খুব যন্ত্রণা হচ্ছিল, তাই আমি থেমে গিয়েছিলাম। এখন আমারও তো বয়স হচ্ছে, বলো, আমি এত কিছু একসঙ্গে করতে পারি না। হোয়াট ডু ইউ মিন পারি না? আমি যখন বলেছি তোমাকে হাওয়া করতে, কারেন্ট না আসা পর্যন্ত আমাকে হাওয়া করতেই হবে। মাইন্ড ইট। এভাবে আকিরা ধমকানি দিলে ভবানী দেবী ভয়ে ভয়ে আবারও হাওয়া করতে থাকে। কিছুক্ষণ এভাবে হাওয়া করার পর কারেন্ট চলে আসে। তখন ভবানী দেবী আবারও রান্না করতে চলে যায়। ভবানী দেবী তখন বাইরের গরম এবং উনুনের গরমের তাপে বসে বসে রান্না করছিল। সেই সময় রাহুল বাড়ি ফিরে এসে দেখে তার মা গরমে রান্না করছে আর আকিরা ঘরের মধ্যে আরাম করে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে। তাকে এরকম করতে দেখে রাহুল তখন বলে, আকিরা, হোয়াটস রং উইথ ইউ? এখানে আমার মা গরমে বসে রান্না করছে আর তুমি কিনা ফ্যান চালিয়ে মহারানীর মতো ঘুমাচ্ছ। তাহলে তুমি কি চাও আমিও আমার দারিদ্র শাশুড়ির মতো গরমে কাঠের উনানে বসে রান্না করব? সো আই এম সরি, বাট আই ক্যান্ট ডু দিস। তোমার তো আমাকে নিয়ে গর্ব করা উচিত যে আমি এই গরিবী সংসারে এসে অ্যাডজাস্ট করছি। অ্যাডজাস্ট মানে? অ্যাডজাস্ট তুমি নয়, আমার মা করছে। তুমি এখন একদিন আমার মায়ের মতো পরিশ্রম করে দেখো, আর তখন তুমি বুঝতে পারবে যে আমার মা কতটা কষ্ট করে সংসার চালান। কি তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? এটা আমার বা হাতের খেলা, ওকে? আকিরা এভাবেই খুব সহজেই রাহুলের চ্যালেঞ্জকে একসেপ্ট করে নেয়। এরপর সে পরের দিন থেকে সকালে ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়া, বাসন মাজা, রান্নাবান্না করতে থাকে। এমনই সময় সে বলে, উফ কি গরম! এই গরমে আবার গলা পুরো শুকিয়ে যাচ্ছে। আমি বরং একটু জল খাই। এই বলে আকিরা জল খেতে গেলে দেখে তাদের জলের পাত্রে কোনোই জল নাই। তখন রাহুল আকিরাকে বলে, কি হলো আকিরা, বাড়িতে জল নেই? যাও গিয়ে পাশের নদী থেকে মটকা করে জল নিয়ে এসো। আর আমার মা তো প্রতিদিন সেটাই করেন। রাহুল এভাবে বললে বেচারি আকিরার তখন কিছু বলার থাকে না। এরপর সে ওই কাঠফাটা গরমে কলসি নিয়ে নদীতে জল আনতে যায়। তখন সে জল আনতে আনতে নিজের মনে মনে বলে, ওহ গড, এত কষ্ট মাম্মি ঠিকই করে করেন। রাহুল ঠিকই বলেছিল, আমি তো একদিন করেই হাঁপিয়ে যাচ্ছি। এরপর সে সমস্ত কাজই করতে থাকে, যেসব কাজ তার শাশুড়ি মা প্রত্যেক দিন একাই করত। তখন সে তার শাশুড়ি মায়ের সঙ্গে করা ব্যবহারের জন্য খুবই অনুতপ্ত হতে থাকে এবং একদিনের কাজেই তার অহংকার মাটিতে মিশে যায়
এরপর সে তার শাশুড়ি মাকে বলে, মাম্মিজি আমাকে ক্ষমা করিবেন, আমি আপনার সঙ্গে অনেকই খারাপ ব্যবহার করেছি। আমি একদিন কাজ করেই বুঝতে পেরেছি যে এই গরমে এত কাজ করা কতই কষ্টের। আপনি কত কষ্ট করে এইসব কাজ করেন। আকিরা তার ভুল বুঝতে পারায় ভবানী দেবী, রামপাল বাবু এবং রাহুল সকলেই খুব খুশি হয়ে যায়। এরপর থেকে আকিরা আর পায়ের উপর পা তুলে বসে থাকে না। সে তার শাশুড়ি মায়ের সঙ্গে যতটা সম্ভব হাতে হাত লাগিয়ে কাজ করত। এভাবেই চলতে থাকলে আকিরা কাজ কামে ভালোই দক্ষ হয়ে যায়। এরপর সে তার শাশুড়ি মার সমস্ত কাজে যথাসম্ভব সহযোগী করার চেষ্টা করত। এতে করে তাদের সংসারে আর কোনোই অসুবিধা থাকে না এবং সকলেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।